आज के আমরা পড়ব ফিজিক্স অ্যান্ড মেজারমেন্ট। তো এনএমসি সিলেবাসটা দেখে নিই কী কী আছে। ইউনিটস অফ মেজারমেন্টস, সিস্টেম অফ ইউনিটস, ইউনিটস, ফান্ডামেন্টাল অ্যান্ড ডেরাইভড ইউনিটস, লিস্ট কাউন্ট, সিগনিফিক্যান্ট ফিগার্স, এরর্স ইন মেজারমেন্টস, dimensions of physics, physical quantities, dimensional analysis and its applications। ঠিক আছে, তাহলে আমরা একটা ওভারভিউ নিয়ে নিই ব্যাপারটা আসলে কি। এক কথায় যদি বলি, কোয়ান্টিটি কি? কোয়ান্টিটি হচ্ছে যে কোনো জিনিস যাকে আমরা মাপতে পারি সেটাই কোয়ান্টিটি। আমরা সময় মাপতে পারি, সময় কোয়ান্টিটি। আমরা দৈর্ঘ্য মাপতে পারি, সেটাও কোয়ান্টিটি। ভর মাপতে পারি, সেটাও কোয়ান্টিটি। ঠিক আছে, এরপর কি? ডাইমেনশন বা মাত্রা জিনিসটা কি? সেটা হচ্ছে এই যে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটিগুলোকে কিছু চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মানে কিছু চিহ্ন দিয়ে লেখা হয়। থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু চিহ্ন দিয়ে লেখা হয় প্রত্যেকটা কোয়ান্টিটিকে। ঠিক আছে, যেমন ভরকে আমরা এরকম করে লিখি এম দিয়ে, সময়কে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল টি দিয়ে লিখি। এটা সবসময় ক্যাপিটাল হবে আর থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে, মাথায় রাখতে হবে এটুকু। ঠিক আছে, তাহলে কোয়ান্টিটি আমরা যা কিছু মাপতে পারি, আর ডাইমেনশন হলো সেগুলোরই লিখিত রূপ, সিম্বলিক লিখিত রূপ। আর ইউনিট কি? ইউনিট হচ্ছে আমাদের একটা, ইউনিটের বাংলা হচ্ছে একক, মানে কোনো কিছুর তুলনায় কোনো কিছু কত গুণ, যার তুলনায় কোনো কিছু কত গুণ, সেই জিনিসটাকেই একক বলবো। পরে ডিটেলে বোঝালে ভালো করে বোঝা যাবে। যেমন এখানে আমরা দেখি, এটা কি? এটা একটা দেখা যাচ্ছে লেন্থ, দৈর্ঘ্য দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটা একটা দৈর্ঘ্য, আর আমি এর এতটুকু অংশকে একটা ফিক্সড অংশ, মানে ফিক্সড, আমার এতটুকু অংশই ধরো পছন্দ। ঠিক আছে, তো এতটুকু অংশের নাম দিয়ে দিলাম আমি কি? ইউনিট। এখন এর তুলনায় এটা কত গুণ, এরকম কটা জিনিস এখানে আটবে? 1 2 3, তাহলে এই গোটা জিনিসটার মান হচ্ছে 3 একক বা 3 ইউনিট। তাহলে ইউনিট কি? এই যে কোনো কোয়ান্টিটির একটা ক্ষুদ্র কোয়ান্টিটি, যার তুলনায় কোনো কিছু কত গুণ। ঠিক আছে, যেমন এই যে এই গোটাটার এই একটা অংশ, এই অংশের তুলনায় গোটা অংশটা কত গুণ, এই একটা, এই দুটা, এই তিনটা, 3 গুণ, এটাকেই আমরা ইউনিট বলবো। ঠিক আছে, তাহলে আমাদের কোয়ান্টিটি হয়ে গেল যা কিছু মাপতে পারি, ডাইমেনশন তার সিম্বলিক রিপ্রেজেন্টেশন, যেটা থার্ড ব্র্যাকেটে লেখা হয় আর ক্যাপিটালে লেখা হয়। ইউনিট মানে কোনো কিছুর তুলনায় আমরা যখন কিছুকে মাপি, সেটা যার তুলনায় মাপি সেটাই হচ্ছে ইউনিট। এবার আসি সিগনিফিক্যান্ট ডিজিট। সিগনিফিক্যান্ট ডিজিটটা কি? কোনো কিছু যখন আমরা মাপি, ডিরেক্ট মেশিন দিয়ে যখন মাপি, এই একটা ধরো লাইন আছে, আমি একটা স্কেল দিয়ে মাপলাম, এটা কত আসলো? স্কেল দিয়ে আসলো ধরো তোমার 1 মিটার বা 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই 1 মিটার বা 100 সেন্টিমিটারটা হয়ে গেল কি আমাদের, এখানে যতগুলো ডিজিট আছে সেই ডিজিটগুলো হয়ে গেল সিগনিফিক্যান্ট ডিজিট। এখানে সবগুলো ডিজিট বলতে এই জিরোগুলোকে নেওয়া যাবে না, তার আলাদা আলাদা নিয়ম আছে, সেগুলো আমরা পরে বুঝবো। কিন্তু এখানে আমরা যেটা ডিরেক্ট মেপে নিচ্ছি, সোজা কথায় ডিরেক্ট মেপে যেই কটা সংখ্যা পাচ্ছি, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলবো? সিগনিফিক্যান্ট ডিজিট। এরপর দেখো, এরপর যেটা বাকি থাকলো লাস্ট টপিক, সেটা হচ্ছে এরর বা আনসার্টেনটি। এরর মানে ত্রুটি, মানে কি? এটা মানে বলার কিছুই নেই, এটা বোঝাই যাচ্ছে যে কোনো কিছু মাপতে যেই ভুলটা আমরা করি, যেই ভুলটা হয়ে যায়, আমরা কোনোটা আমাদের দোষে হয়, কোনোটা আমাদের দোষ ছাড়া অটোমেটিক্যালি সম্ভব কিছু কিছু ত্রুটি। ঠিক আছে, সেই ত্রুটিগুলোই আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমরা এই কটা জিনিসই দেখব আজকে। এনএমসি সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টারে এই কয়েকটা জিনিসই আছে, এবার ডিটেইলে পড়ে নেওয়া যাক। কোয়ান্টিটি কি? যা আমরা মাপতে পারি তাই কোয়ান্টিটি। এবার এই কোয়ান্টিটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ কি? প্রথম ভাগ হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা বেসিক কোয়ান্টিটিস। ফান্ডামেন্টাল বা বেসিক কোয়ান্টিটিস কি? কিছু কিছু কোয়ান্টিটিকে আমরা ফান্ডামেন্টাল বা বেসিক কোয়ান্টিটি ধরে নিয়েছি, আর যেগুলোকে সেগুলো ধরে নেইনি, বাকি বা যত কোয়ান্টিটি আছে পৃথিবীতে
সব কিছুই হয়ে গেল কি ডিরাইভড কোয়ান্টিটিস। মানে এই যে ধরে নিয়েছি যে কটাকে তাদের রূপে বাকিগুলোকে প্রকাশ করতে পারি, সেই জন্যই যাদেরকে প্রকাশ করতে পারছি সেগুলো ডিরাইভড কোয়ান্টিটিস, আর যাদের রূপে প্রকাশ করছি তাদেরকে আমরা বলছি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা বেসিক কোয়ান্টিটিস। ঠিক আছে, এবার বেসিক কোয়ান্টিটি কটা হয়? বেসিক কোয়ান্টিটি হয় 7টা। বেসিক বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয় 7টা। লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, থার্মোডাইনামিক টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স অ্যান্ড লুমিনাস ইন্টেন্সিটি। লেন্থ মানে দৈর্ঘ্য, মাস মানে ভর, টাইম মানে এগুলো বাংলাটা যত না জানবে ততই ভালো। ঠিক আছে, তো লেন্থ দৈর্ঘ্য, মাস, ভর, টাইম সময়, ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা, থার্মোডাইনামিক টেম্পারেচার মানে তাপমাত্রা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে পদার্থের পরিমাণ, আর লুমিনাস ইন্টেন্সিটি মানে দীপন প্রাবল্য, সম্ভবত দীপন প্রাবল্য বা হ্যাঁ দীপন প্রাবল্যই। এবার আমরা দেখি ডাইমেনশন জিনিসটা কি। কোয়ান্টিটি হয়ে গেল, এবার ডাইমেনশন জিনিসটা কি? ডাইমেনশন হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশনস ইন টার্মস অফ বেসিক বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। ঠিক আছে, এবার ডাইমেনশন জিনিসটা কি সেটা হচ্ছে আমরা বললাম সিম্বল দিয়ে কোনো কোয়ান্টিটির রিপ্রেজেন্ট করা, কোনো কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে, যেমন আমরা মাসকে লিখতে পারি এম, ক্যাপিটাল এম থার্ড ব্র্যাকেটে, লেন্থকে লিখতে পারি ক্যাপিটাল এল থার্ড ব্র্যাকেটে, সময়কে লিখতে পারি টি ক্যাপিটাল থার্ড ব্র্যাকেটে। ঠিক আছে, তো এগুলোই হচ্ছে কি সিম্বলিক রিপ্রেজেন্টেশন, এগুলোই হচ্ছে মাত্রা। ঠিক আছে, তো এই বেসিক কোয়ান্টিটিগুলোর তাহলে মাত্রা কি? লেন্থের জন্য আমরা ক্যাপিটাল এল লিখি, মাসের জন্য ক্যাপিটাল এম লিখি, সময়ের জন্য ক্যাপিটাল টি লিখি, ইলেকট্রিক কারেন্টের জন্য ক্যাপিটাল এ বা ক্যাপিটাল আই, দুটোই আমরা ব্যবহার করি। থার্মোডাইনামিক টেম্পারেচারকে আমরা থিটা দিয়ে লিখি, সাবস্টেন্স অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হচ্ছে ক্যাপিটাল এন দিয়ে লিখি, আর লুমিনাস ইন্টেন্সিটি ক্যাপিটাল জে দিয়ে লিখি। ঠিক আছে, তো আদার্স কোয়ান্টিটিস, যেহেতু আদার কোয়ান্টিটিসগুলো এই বেসিক কোয়ান্টিটি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির রূপে লেখা যায়, তাই এদের যে মাত্রাগুলো হয়, এদের যে ডাইমেনশনগুলো হয়, সেগুলোকেও আমরা এদের রূপে লিখতে পারি। ঠিক আছে, যেমন আমরা আদার কোয়ান্টিটিস বলতে ধরো ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন বা ফোর্স, ভেলোসিটির কথাই দেখি। ভেলোসিটিকে আমরা কি লিখতে পারি? লেন্থ বাই টাইম, তাহলে লেন্থের মাত্রা বাই সময়ের মাত্রা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এল টি টু দি পাওয়ার -1 থার্ড ব্র্যাকেটে, এটাই হয়ে গেল তোমার কি বেগের মাত্রা বা ডাইমেনশন অফ ভেলোসিটি। ঠিক আছে, তো ডাইমেনশন অফ, যদি তোমাকে বলে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, সেটা কিভাবে বের করবে? গ্র্যাভিটেশনাল বলুক আর যা খুশি তাই বলুক, শেষে এক্সেলারেশন আছে মানে এক্সেলারেশনের কথাই তোমাকে বলেছে, মানে ত্বরণের কথা বলেছে। তো ত্বরণ সমান সমান কি হয়? ত্বরণ সমান সমান সরণ বাই সময়ের স্কোয়ার। ঠিক আছে, সরণ বাই সময়ের স্কোয়ার। সময় সামনে একটা ডেল চিহ্ন দিয়েছি, ডেল চিহ্নটার মানে কি? পরিবর্তন। তার মানে দূরত্বের সরণের পরিমাণ বাই সময়ের পরিবর্তনের পরিমাণের স্কোয়ার। ঠিক আছে, তো সরণের জন্য আমরা কি লিখব? সরণ তো একটা লেন্থ, তাই না? সেটাকে ক্যাপিটাল এল লিখব থার্ড ব্র্যাকেটে, আর নিচে সময়ের স্কোয়ার, এটাকে কি লিখব? টি স্কোয়ার নিচে। তো এটা কি হয়ে গেল? এল টি টু দি পাওয়ার -2, সাথে আমরা একটা এমও লিখে দিতে পারি, এম টু দি পাওয়ার 0 মানে 1। ঠিক আছে, মানে কি করলাম? এল এখান থেকে সোজাসুজি আসলো কি এল টি টু দি পাওয়ার -2, এর সাথে আমরা একটা 1 গুণ করতে পারি। আর 1 মানে কি? 1 মানে কোনো কিছু টু দি পাওয়ার 0, এম টু দি পাওয়ার 0 লিখে দিলাম, এল টু দি পাওয়ার 1 লিখে দিলাম, টি টু দি পাওয়ার -2 লিখে দিলাম। এটাই হয়ে গেল
গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের মাত্রা। ঠিক আছে, তো এই এমটা আমরা কেন লিখলাম, এটা আমরা লিখি জেনারেলি এম এল টি এই তিনটার কম্বিনেশন হিসাবেই আমরা সবসময় লিখি। এমটা না লিখলেও কোনো সমস্যা ছিল না, L1 T⁻², এটা লিখলেও একদম ঠিকঠাক। এরপর কি ফোর্সের মাত্রা আমরা বের করব, ফোর্সের ডাইমেনশন বের করব। ডাইমেনশন বের করতে গেলে সবসময় কি আমাদের বেসিক কোয়ান্টিটির সঙ্গে কি লাগবে, সেই কোয়ান্টিটিটার রিলেশন লাগবে, সম্পর্ক জানলে আমরা কি জানবো, সম্পর্ক জানলে আমরা মাত্রা বের করতে জানবো। ঠিক আছে, তো ফোর্স সমান সমান কি হয়, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার মাসের ইউনিট কি, মাসের ডাইমেনশন কি, ক্যাপিটাল এম। আর অ্যাক্সেলারেশনের এখনই বের করা হলো, তাই না, কি বের করা হলো, L⁻², L⁻1 মানে LE T⁻²। ঠিক আছে, তাহলে দুটা গুণ হয়ে কি হয়ে গেল, ML T⁻²। আর এগুলোর মাথায় তুমি 1ও দিতে পারো, 1 লেখা আর না লেখা একই ব্যাপার। তাহলে ফোর্সের ডাইমেনশন হয়ে গেল এটা। ঠিক আছে, আর এটা তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে, কেননা বিভিন্ন সময় সম্পর্ক থেকে যখন আমরা ডাইমেনশন বের করি তো বিভিন্ন সম্পর্কের মধ্যে এই ফোর্সটা চলে আসে, তো ফোর্সের মাত্রাটা সেই জন্য আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে অনেক সুবিধা পাবো। ML T⁻²। ঠিক আছে, এবার কি, এবার একটা বিশেষ ক্ষেত্র দেখব, অ্যাঙ্গেল মানে কোণের ক্ষেত্রে মাত্রা কি হচ্ছে। আচ্ছা, কোণকে আমরা কিভাবে লিখতে পারি, এই যদি একটা বৃত্তচাপ হয়, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তচাপ, এটা হচ্ছে কোণ, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হয়, S = R × থিটা মানে কোণ, এই কোণটা, আর মানে ব্যাসার্ধ, তাহলে থিটা = কি হচ্ছে, S/R। তাহলে কোণ সমান সমান কি হচ্ছে, বৃত্তচাপ বাই বৃত্তের রেডিয়াস। ঠিক আছে, তো চাপ তো একটা লেন্থের মাত্রাও ক্যাপিটাল L থার্ড ব্র্যাকেটে, আর রেডিয়াসের মাত্রাও ক্যাপিটাল L থার্ড ব্র্যাকেটে, সব কেটে গেল, তাহলে হয়ে গেল 1। তাহলে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি m⁴ L⁴ T⁴, অর্থাৎ কোণ বা অ্যাঙ্গেল কি হয়ে গেল, একটা মাত্রাহীন ভৌত রাশি। তো আমাদের কোয়ান্টিটি আর ডাইমেনশন হলো, এবার ডাইমেনশনের আরও কিছু জিনিস দেখে নেব। এবার দেখব ডাইমেনশনাল অ্যানালাইসিস। ঠিক আছে, ডাইমেনশনাল অ্যানালাইসিসের সাহায্যে আমরা কি করতে পারি, এই যে মাত্রা হলো, মাত্রাটার বিশ্লেষণ করে আমরা কি করতে পারি। তো মাত্রা বিশ্লেষণের মধ্যে আমরা মূলত দুটা জিনিস দেখব। প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অফ ডাইমেনশনস। সেই জিনিসটা আবার কি, সেই জিনিসটা আর কিছুই না, খুব সোজা, যে আমরা একই ধরনের ভৌত রাশি যোগ বা বিয়োগ করতে পারি, বিভিন্ন ধরনের ভৌত রাশি যোগ বা বিয়োগ করতে পারি না। যেমন তোমাকে বলা হলো 1 কিলো ডাল আর 2 কিলো আটা, টোটাল কত কিলো হলো, 3 কিলো। তোমাকে বলা হলো 5 মিটার হাইট প্লাস 4 মিটার হাইট, টোটাল কত হলো, 9 মিটার। ঠিক আছে, এখন তোমাকে বলা হলো 1 কেজি আটা আর 4 মিটার হাইট, তুমি কি এদেরকে যোগ বা বিয়োগ করতে পারবে না। সেটাই এখানে বলা হয়েছে যে একই ধরনের ভৌত রাশি, ঠিক আছে, যাদের মাত্রা এক হবে তাদেরকেই আমরা খালি যোগ বা বিয়োগ করতে পারবো। এখানে দেখো 1 কেজি 2 কেজি এদের দুজনেরই মাত্রা m, ওই জন্য আমরা যোগ করতে পারছিলাম। এখানে 4 মিটার আর 5 মিটার এদের দুজনেরই মাত্রা হচ্ছে ক্যাপিটাল L, লেন্থের মাত্রা, ওই জন্য যোগ করতে পারছিলাম। কিন্তু এখানে কি 1 কেজির মাত্রা হচ্ছে ক্যাপিটাল M আর 4 মিটারের মাত্রা হচ্ছে ক্যাপিটাল L,
এম আর এলকে যোগ করতে পারবো না, কারণ এরা আলাদা আলাদা আছে। ঠিক আছে, একই রকম ভৌত রাশি হলে, একই মাত্রা হলে তবেই আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে কি প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। এটা হয়ে গেল ডাইমেনশনাল অ্যানালাইসিসের মধ্যে। আর আরেকটা যে জ্ঞানটা আমাদের নিতে হবে এখান থেকে, সেটা হচ্ছে ত্রিকোণমিতির বিভিন্ন ত্রিকোণমিতির ফাংশন, লগারিদমিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন। ঠিক আছে, এদের ভেতরে যেই জিনিসগুলো থাকে, মানে এদের আর্গুমেন্ট যেটাকে বলে সোজা কথায়। ঠিক আছে, এই এক্সপোনেনশিয়ালের মাথায় যেটা থাকে গোটাটা, এটাকেও বলা হয় এর আর্গুমেন্ট। সাইন থিটা কস থিটা এসবের ভেতরে যেটা থাকে অ্যাঙ্গেলটা, সেটাকেও বলা হয় আর্গুমেন্ট। লগের ভেতরে যেটা থাকে সেটাকেও বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্ট সবসময় কি ডাইমেনশন লেস হবে, মাত্রাবিহীন হবে। অর্থাৎ এখানে কি আছে, এক্সপোনেনশিয়ালের মাথায় এক্সপোনেনশিয়ালের পাওয়ার কত আছে, এল বাই এক্স। তো তোমাকে এল মানে ধরো এখানে লেন্থ। ঠিক আছে, এল মানে লেন্থ, এম মানে মাস, ভি মানে কি ভেলোসিটি। ঠিক আছে, এবার আমরা কি জানলাম যে ই টু দি পাওয়ারের মাথায় যেটা আছে তার টোটালটার ডাইমেনশন কি, কিছুই না, অর্থাৎ ডাইমেনশনলেস। তো এক্সের ডাইমেনশন কি হবে এখান থেকে যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবে এল বাই এক্সের ডাইমেনশন কিছুই নয়, মানে ডাইমেনশনলেস। ঠিক আছে, বা এটাকে আমরা সোজা কথায় লিখতে পারি 1। এবার এল এর ডাইমেনশন ক্যাপিটাল এল আর এক্স এর ডাইমেনশন আমরা বের করব। ঠিক আছে, এক্সটা এদিকে চলে গেল, তাহলে কি হয়ে গেল, এক্স এর ডাইমেনশন প্রথম ক্ষেত্রে হয়ে গেল কি ক্যাপিটাল এল। এইভাবে আমরা এই জ্ঞানটার মাধ্যমে এক্স এর ডাইমেনশনটা বের করে ফেলতে পারলাম। এবার সেকেন্ড কেসে তোমাকে যদি বলে এক্স এর ডাইমেনশন কি, তুমি তাও বের করতে পারবে, থার্ডের ক্ষেত্রেও পারবে। আমরা বের করি। সেকেন্ডের ক্ষেত্রে সাইনের ভেতরে যেটা আছে এম এক্স বাই এল, এটা ডাইমেনশনলেস, অর্থাৎ 1। ডাইমেনশনলেস মানে ডাইমেনশন 1। তো এখানে কি হচ্ছে, উপরে মাস মানে ডাইমেনশন এম, নিচে এল, এল মানে ডাইমেনশন ক্যাপিটাল এল, আর এখানে এক্সটা পড়ে থাকলো ইজ ইকুয়ালস টু 1। তাহলে এক্সের ডাইমেনশন কি হচ্ছে, এক্সের ডাইমেনশন হচ্ছে এলটা উপরে চলে গেল, এমটা নিচে চলে এলো, এল এম টু দি পাওয়ার -1। ঠিক আছে, বোঝা গেল। এবার থার্ড কেসে কি হচ্ছে দেখে নি। থার্ড কেসে হচ্ছে লগের ভেতরে যেটা আছে ভেলোসিটি ইন্টু এক্স, এর ডাইমেনশন ইজ ইকুয়ালস টু 1। এবার ভেলোসিটি মানে কি, লেন্থের ডাইমেনশন বাই টাইমের ডাইমেনশন, তাই না, ইন্টু এখানে এক্স ছিল, এই ভেলোসিটিকে লিখলাম আমরা এল বাই টি, আর এখানে পড়ে থাকলো কি এক্স। তাহলে এক্স এর ডাইমেনশন কি হবে, এবার এক্স এর ডাইমেনশন হবে টি এল টু দি পাওয়ার -1। খুব সোজা। ঠিক আছে, তো এইভাবে ডাইমেনশনাল অ্যানালাইসিসের জ্ঞানের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন রাশির মাত্রা বের করতে পারি। এবার প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, ঠিক আছে, এর থেকেও আমরা কিছু কিছু কোয়ান্টিটির ডাইমেনশন বের করতে পারি। যেমন আমাকে ধরো বললো এখানে এম প্লাস এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই। এম মানে যদি মাস হয়, তাহলে এক্সের ডাইমেনশন কি, ওয়াইয়ের ডাইমেনশন কি বলো। যোগ বিয়োগ করা হয়েছে মানে এরা সমজাতীয় রাশি, অর্থাৎ এদের ডাইমেনশন সেম, না হলে যোগ বিয়োগ করাই যেত না। তাহলে এর ডাইমেনশনও হয়ে যাবে ক্যাপিটাল এম, এর ডাইমেনশনও হয়ে যাবে কি ক্যাপিটাল এম। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিচ্ছি, এল ইন্টু ভি প্লাস এক্স
ইজ ইকুয়ালস টু 0। এটা একটা ইকুয়েশন। এখন তোমাকে এক্সের যদি মাত্রা বের করতে বলে বা ডাইমেনশন বের করতে বলে কিভাবে করবে? আমরা জানি সমজাতীয় রাশি বা সমমাত্রিক রাশি যোগ বিয়োগ করা সম্ভব। সমান সমান এক্সের ডাইমেনশন সমান তাহলে কি হবে? এল ইন্টু ভি এর ডাইমেনশন। এল এর ডাইমেনশন কি? ক্যাপিটাল এল। ভি এর ডাইমেনশন কি? এল টি টু দি পাওয়ার -1, তাই না? তাহলে কি হয়ে গেল? এল টু মানে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এটাই হয়ে গেল এখান থেকে এক্সের ডাইমেনশন। এতটাই সোজা। এবার এরপরে দেখি কি আছে। এরপরে আছে যে এই ডাইমেনশনাল অ্যানালাইসিসের সাহায্যে আমরা কি কি করতে পারি। কারেক্টনেস অফ এনি ইকুয়েশান, মানে কোনো ইকুয়েশানে আমাদের যদি ডাইমেনশন না মেলে তাহলে আমাদের ইকুয়েশানটা কি? ভুল। কোনো ইকুয়েশানে LHS আর কি ইজ ইকুয়ালস টু RHS, এটাকেই তো আমরা ইকুয়েশান বলি, তাই না? তো এই ইকুয়েশানে LHS এর মাত্রা ধরো আসছে m t টু দি পাওয়ার -3, আর এদিকে আসছে l t টু দি পাওয়ার 2। তাহলে কি এটা ঠিক ইকুয়েশন হবে? কখনোই হবে না, কারণ দু সাইডে মাত্রা আলাদা। দু সাইডে মাত্রা মাস্ট এক হতে হবে সঠিক ইকুয়েশনের ক্ষেত্রে। এরপরে আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে কি করতে পারি? ইউনিট কনভারসেশন করতে পারি। এক ইউনিট থেকে যখন অন্য ইউনিটে যাই, ইউনিট কি যখন আমরা বুঝবো তখন এই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এক ইউনিট থেকে অন্য ইউনিটে যাওয়ার সময় আমরা এই ডাইমেনশনাল অ্যানালাইসিসের মাধ্যমে সহজেই কোনো রাশির মান কী হবে তা বের করতে পারি। তারপর কি? ডিপেন্ডেন্স অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস, মানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ওপর আরেকটা কোয়ান্টিটি কিভাবে নির্ভর করছে সেটাও এই ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে আমরা বুঝতে পারবো, বের করতে পারবো। তো এগুলো কিভাবে পারবো সেগুলো আমরা নেক্সট স্লাইডে দেখব। ঠিক আছে? এবার প্রথমে ওই কারেক্টনেস অফ ইকুয়েশন দেখব, তারপরে কি দেখব যে কিভাবে একটা রাশির সঙ্গে অন্য রাশি সম্পর্কিত সেটা ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে আমরা বের করব। ঠিক আছে? তো প্রথমটা দেখে নিই কি বলেছে, যে কারেক্ট ইকুয়েশনের বোথ সাইডের ডাইমেনশন সেম হবে, যেটা এখনই বললাম। ঠিক আছে? তো এর উল্টোটা কিন্তু তাই বলে সত্যি নয় যে বোথ সাইডের যদি ডাইমেনশন সেম হয় কোনো ইকুয়েশনের তাহলেই যে ইকুয়েশনটা ঠিক, এটা কিন্তু আমরা বলতে পারি না। ঠিক আছে? ধরো কোনো একটা ইকুয়েশনের LHS ইজ ইকুয়ালস টু RHS, এটাই তো ইকুয়েশান। এই ইকুয়েশানের এদিকেও মাত্রা আসলো ml স্কোয়ার টি, এদিকেও মাত্রা আসলো তোমার ml স্কোয়ার টি। তাহলে আমরা বলতে পারি না যে ইকুয়েশানটা ঠিক আছে। কিন্তু যদি মাত্রা আলাদা হয়ে যায়, এর ml স্কোয়ার থাকে আর এর ml স্কোয়ার টি থাকে, তখন আমরা বলতে পারবো হ্যাঁ ইকুয়েশানটা ভুল। অর্থাৎ ঠিক ইকুয়েশান যাচাই করার ক্ষেত্রে আমরা অতটা জোর দিয়ে বলতে পারবো না, অতটা কি মানে আমরা ঠিকঠাক করে বলতে পারবো না যে ইকুয়েশানটা একদম ঠিক, কিন্তু ইকুয়েশানটা ভুল কি না এটা আমরা সহজেই ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে বলতে পারবো। কারণ যদি দুদিকে আলাদা হয়ে যায়, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, তাহলে মাস্ট সেটা ভুল, এটাই বলেছে। ঠিক আছে? তো এবার তোমাকে একটা ইকুয়েশান চেক করতে দিয়েছে, যে চেক করে বলো এই ডাইমেনশনটা ঠিক আছে না ভুল আছে। এটা একটা ইকুয়েশান ধরো, আরেকটা ইকুয়েশান দিয়েছে তোমার mgh ইকুয়ালস টু mgh ইজ ইকুয়ালস টু mv। এই দুটোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল আমাদেরকে বলতে হবে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, mgh, m এর মাত্রা m, ক্যাপিটাল M, মাসের মাত্রা ক্যাপিটাল M, g মানে কি গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, এক্সেলারেশনের এখনই বের করলাম কিছুক্ষণ আগে, l t টু দি পাওয়ার -2। হাইটের কি? হাইট একটা লেন্থ, এর জন্য l আসলো। তাহলে কি হয়ে গেল এদিকে m l স্কোয়ার t টু দি পাওয়ার -2।
আর এদিকে মাত্রা কি আসবে, এদিকে হাফের মাত্রা সংখ্যার কোনো মাত্রা হয় না, ঠিক আছে, সংখ্যার মাত্রা 1। এম এর জন্য আসবে ক্যাপিটাল এম, ভি এর জন্য আসবে এল টি টু দি পাওয়ার মাইনাস 2, ভি এর স্কোয়ার মানে এরও স্কোয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ভি এর টি টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুদিকেই আমার মাত্রা সেম আছে, তাহলে এই ইকুয়েশনটা যে ভুল সেটা আমরা বলতে পারছি না। ঠিক কি ঠিক না সেই গ্যারেন্টি আমরা দিতে পারবো না এখান থেকে ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে, কিন্তু এটা যে ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে এটা যে ভুল সেই বক্তব্যটা আমরা এখানে রাখতে পারবো না। কিন্তু এখানে দেখি, এখানে কি করলে কি হচ্ছে, এখানে করলে এমজিএইচ এর বের হচ্ছিল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, আর এদিকে কি বের হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এক্ষেত্রে দুদিকে মাত্রাটা আলাদা হয়ে যাচ্ছে, মিলছে না, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো এটা ভুল, এটা ইকুয়ালস টু এটা নয়। কিন্তু এদিকে এটা ইকুয়ালস টু এটা কি না সেটা আমরা বলতে পারবো না, ঠিক আছে। তো এখান থেকে আমাদের একটাই লাভ যে কোনো ইকুয়েশনের দুদিকে যদি ডাইমেনশন আলাদা হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো এটা রং ইকুয়েশন, ব্যাস এতটুকুই, আর কিছু না। এবার কি ডিডিউসিং রিলেশনস অ্যামং ফিজিক্যাল কোয়ান্টিটিস। তো বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে আমরা এখন রিলেশন এস্টাবলিশ করব, ঠিক আছে, কিসের দ্বারা, এই মাত্রা বিশ্লেষণ দ্বারা, ডাইমেনশনাল অ্যানালাইসিস দ্বারা। তাহলে আমরা একটা ছবি দেখে নিই। এখানে একটা পেন্ডুলাম ঝুলছে, পেন্ডুলাম মানে এখানে একটা শক্ত জিনিস আছে কোনো ছাদের মতো, এখান থেকে সুতো দিয়ে একটা বল ঝুলিয়ে দেওয়া হয়েছে, বলটা এদিকে যাচ্ছে এদিকে আসছে, এদিকে যাচ্ছে এদিকে আসছে। এই যে বলটা আছে বলটার মাস ভর সেটা এম, এই যে লেন্থটা আছে এই লেন্থটা এল, ঠিক আছে, আর নিচের দিকে একটা গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন আছে সেটা হচ্ছে জি, ঠিক আছে। আর এটা এই যে যাচ্ছে এই যে আসছে গিয়ে একবার ঘুরে আসছে, এটাকে আমরা বলি কি টাইম পিরিয়ড বা পর্যায়কাল, সেটা হচ্ছে কি ক্যাপিটাল টি। এবার এই টি এর সাথে এল এম জি কীভাবে রিলেটেড সেটাই আমাদের বের করতে হবে। ধরলাম টি এর সাথে এল এর এক্স পাওয়ারের সাথে টি প্রপোর্শনাল, এম এর ওয়াই পাওয়ারের সাথে টি প্রপোর্শনাল, জি এর জেড পাওয়ারের সাথে টি প্রপোর্শনাল। এখন টি সমান সমান কী হবে তাহলে, এই এটার বদলে যদি সমান চিহ্ন আসে একটা কনস্ট্যান্ট হয়ে যায়, ধরলাম এটা কি ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এদিকে কি পড়ে থাকলো এল টু দি পাওয়ার এক্স, এম টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড, ঠিক আছে। এবার কি করব, দুদিকে ডাইমেনশন মেলাবো, ইকুয়েশন ঠিক হলে কি ডাইমেনশন মাস্ট দুদিকেই সেম হতে হবে। তাহলে এদিকে কি আমরা টি এর ডাইমেনশন নেব, টি এর ডাইমেনশন কি, টি একটা সময়, পর্যায়কাল, কাল মানেই সময়, ঠিক আছে। এদিকে সময়ের ডাইমেনশন হয়ে গেল, কে ডাইমেনশনলেস আগেই বলে দিয়েছি। তাহলে এদিকে এল টু দি পাওয়ার এক্স এর ডিমেনশন, মাসের এম এর ডিমেনশন, এম টু দি পাওয়ার ওয়াই এর ডিমেনশন ইন্টু জি টু দি পাওয়ার জেড এর ডিমেনশন। এবার এল এর ডিমেনশন কি, ক্যাপিটাল এল টু দি পাওয়ার এক্স, এম এর ডিমেনশন কি ক্যাপিটাল এম টু দি পাওয়ার ওয়াই ছিল টু দি পাওয়ার ওয়াই, আর জি কি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, এক্সেলারেশনের কি মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস 2, গোটাটার মাথায় কত হয়ে যাবে জেড হয়ে যাবে। তাহলে এই টিটাকে আমরা কি লিখতে পারি, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1, এদিকে কি হয়ে যাবে তাহলে এল টু দি পাওয়ার এক্স, এম টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার জেড, টি টু দি পাওয়ার মাইনাস 2z, তাই তো। তাহলে কি আসছে এম টু দি পাওয়ার ওয়াই,
এল টু দি পাওয়ার এক্স প্লাস জেড টি টু দি পাওয়ার মাইনাস 2z, দুদিকে ইকুয়েট করে এটা হচ্ছে। এবার এম এর পাওয়ারের সাথে এম এর পাওয়ার মেলাবো, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কত আসছে 0। এল এর পাওয়ারের সাথে এল এর পাওয়ার মেলাবো, তাহলে এক্স প্লাস জেড কত আসছে 0, আর টি এর পাওয়ারের সাথে টি এর পাওয়ার মেলাবো, তাহলে 1 ইজ ইকুয়ালস টু মাইনাস 2z। তাহলে এখান থেকে কি আসছে z ইকুয়ালস টু মাইনাস হাফ, x ইকুয়ালস টু মাইনাস জেড, মাইনাস অফ মাইনাস হাফ মানে প্লাস হাফ, আর y মানে 0। তাহলে এল এর সাথে টি এর সাথে এই ইকুয়েশানে এখন আমি মান বসাবো, তাই তো? এই ইকুয়েশানে মান বসিয়ে আমি কি পাচ্ছি, তাহলে টি ইজ ইকুয়ালস টু কে এল টু দি পাওয়ার এক্স মানে কত হাফ, এম টু দি পাওয়ার 0, ওয়াই মানে 0, জি টু দি পাওয়ার কত আসলো মাইনাস হাফ। তাহলে রিলেশনটা কেমন হয়ে যাবে, টি ইজ ইকুয়ালস টু কে ইন্টু এল বাই জি এর রুট। এটাই হয়ে গেল টি এল আর জি এর মধ্যে সম্পর্ক। এইভাবেই মাত্রা বিশ্লেষণ করে আমরা দুটা বা ততোধিক রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। ঠিক আছে, এরপরে কি আমাদের মাত্রা শেষ, এরপর আসছি ইউনিট। ইউনিট জিনিসটা কি? মেজারমেন্ট অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটিজ involves comparison with a certain basic arbitrarily chosen and internationally accepted reference standard called unit। অর্থাৎ এখানে প্রত্যেকটা কথার কিন্তু গুরুত্ব আছে। আমি প্রথমেই বলেছি ইউনিট কি, ইউনিট হচ্ছে যখন আমি কোনো জিনিসকে মাপবো তার ছোট একটা অংশ যার তুলনায় সেই জিনিসটা কত গুণ, সেই যার তুলনায় বলছি সেই জিনিসটাকেই আমরা বলবো কি 1 ইউনিট। তো ছোট একটা অংশ, এটা কত ছোট হবে, না ছোট হবে, বড় হবে, সেটা আমাদের হাতে, সেটা আরবিট্রারিলি চয়েস করতে পারবো, মানে তার কোনো ঠিক নেই, মানে মোটামুটি একটা চয়েস করলেই হলো। ঠিক আছে, সেটাকে আমরা ঠিক করব, কিন্তু একবার ঠিক করলে আর ওটাকে চেঞ্জ করা যাবে না, তো আরবিট্রারিলি চুজেন হবে। ঠিক আছে, আর এটা দিয়ে আমরা কি করব, কম্প্যারিজন করব, মানে এটার তুলনায় কত গুণ হচ্ছে কম্পেয়ার করব। ঠিক আছে, আর কি হতে হবে, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হতে হবে, মানে আমি আমার ইচ্ছা মতো একটা অংশ নিয়ে ইউনিট বানালাম, তুমি তোমার ইচ্ছে মতো একটা অংশ নিয়ে ইউনিট বানালে। ধরো আমি বললাম এতটা ইউনিট, তুমি বললে না এতটাকে আমি ইউনিট বলবো, আরেকজন বলল এতটাকে ইউনিট বলবো, সেটা তো হবে না। এমন একটা জিনিস নিতে হবে যেটাকে সবাই মানবে। তো এরকম সবাই মিলে ঠিক করে কিছু কিছু জিনিসকেই ইউনিট হিসাবে ধরা হয়েছে, যেমন 1 মিটার, ঠিক আছে, বা 1 সেন্টিমিটার, এরা দুটো হয়ে গেল লেন্থের ইউনিট। 1 গ্রাম, 1 কিলোগ্রাম, এরা হয়ে গেল ভরের ইউনিট। সময়ের ইউনিট, সময় বা টাইমের ইউনিট কি সেকেন্ড, ঘন্টা, এগুলো সব এক একটা ইউনিট। ঠিক আছে, তো ইউনিটকেও আমরা দুভাগে ভাগ করতে পারি। ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটিগুলো ছিল সেগুলোর ইউনিটকে ফান্ডামেন্টাল ইউনিট বলবো, আর ডিরাইভড কোয়ান্টিটিগুলোর ইউনিটকে কি বলবো, ডিরাইভড ইউনিট। ঠিক আছে, আর ইউনিটের যে একটা সেট হবে, ধরো লেন্থের জন্য একটা ইউনিট থাকলো, টাইমের জন্য একটা ইউনিট থাকলো, মাসের জন্য একটা ইউনিট থাকলো, ভেলোসিটির জন্য একটা ইউনিট থাকলো, ফোর্সের জন্য, এরকম যত কোয়ান্টিটি আছে সবার জন্য একটা করে ইউনিট নিয়ে একটা যে ইউনিটের সেট তৈরি হলো, সেই ইউনিটের সেটটাকেই বলবো আমরা কি ইউনিট সিস্টেম। এরকম ইউনিট সিস্টেম বিভিন্ন আছে, নানা দেশে নানা ইউনিট সিস্টেম প্রচলিত আছে। তাদের মধ্যে প্রধান 3টা আমাদেরকে পড়তে হবে। একটার নাম এমকেএস, সেটাকেই ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড করা হয়েছে, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়েছে, সেটা হচ্ছে এসআই ইউনিট, সেটার নাম হয়ে গেছে। এমকেএসকেই আমরা এসআই ইউনিট বলবো। ঠিক আছে, আরেকটা হলো সিজিএস ইউনিট, আরেকটা হলো এফপিএস ইউনিট। এমকেএস ইউনিটের এমকেএস নাম কেন, এম থেকে লেন্থের ইউনিট মিটার, কে থেকে ওয়েটের ইউনিট কিলোগ্রাম, আর এস থেকে সময়ের ইউনিট সেকেন্ড। এখানে সি থেকে
সেন্টিমিটার, জি থেকে গ্রাম, আর এস থেকে সেকেন্ড। এখানেও এস থেকে সেকেন্ড, পি থেকে পাউন্ড, আর এফ থেকে ফুট। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের বিভিন্ন রকম ইউনিট সিস্টেম। এবার আমরা মাত্রার ক্ষেত্রে দেখছিলাম যে বিভিন্ন মাত্রা বের করতে গেলে আমাদের কি লাগবে, রিলেশান। সেরকমই ইউনিট বের করতে গেলেও আমাদের কি লাগবে, রিলেশান লাগবে। যেরকম যেরকম মাত্রা হবে ইউনিটও সেরকম সেরকম হবে। কিভাবে হবে, কেন এই কথাটা বললাম এখনই বুঝতে পারবে। যেমন ধরো ফোর্সের ইউনিট কি, আমরা এর জন্য আমাদেরকে ফোর্সের রিলেশান জানতে হবে। এফ ইকুয়ালস টু কী পড়েছিলাম একটু আগেই, এম এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাসের ইউনিট কি, কেজি। অ্যাক্সেলারেশনের ইউনিট, অ্যাক্সেলারেশন মানে কি ছিল এখনই, লেন্থ পার টাইমের স্কোয়ার। তো লেন্থের জন্য আসবে মিটার, টাইমের স্কোয়ারের জন্য সেকেন্ড টু দি পাওয়ার -2, তাই না? আর এর মাত্রা, আমাদের মাত্রা কিভাবে বের করেছিলাম, সেম একই রকমভাবে। এম এর জন্য কেজির বদলে এসেছিল ক্যাপিটাল এম, এখানে এল এর জন্য, এই এল এর জন্য এসেছিল ক্যাপিটাল এল, আর এইটি এর জন্য এসেছিল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হয়ে গেল মাত্রা, এটা হয়ে গেল ইউনিট। দেখো একই রকম আছে সব কিছু। মাসের জন্য ইউনিট হচ্ছে কেজি, লেন্থের জন্য ইউনিট মিটার, আর টাইমের জন্য সেকেন্ড। তো যেরকম যেরকম আমাদের ইউনিট হবে সেরকম সেরকমই আমাদের কি হবে, মাত্রা বা ডাইমেনশান। তো যাই হোক, মাত্রা আর ডাইমেনশান বের করতে আমাদের রিলেশান লাগে। এইবার ফোর্সের ইউনিট আমরা বের করলাম। ফোর্সের ইউনিটকে আমরা সংক্ষেপে নিউটনও বলতে পারি। তাহলে নিউটন সমান সমান কী হয়ে গেল, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার কি চার্জ, চার্জের ইউনিট কি, চার্জ কিউ সমান সমান আই ইন্টু টি। এটা তোমরা হয়তো জানো না, কিন্তু তোমরা এটা তো জানো, আই সমান সমান কিউ বাই টি। এখান থেকেই টিটা ওদিকে চলে গেল, কিউ সমান সমান আই ইন্টু টি। আই মানে অ্যাম্পেয়ার, আই এর ইউনিট হচ্ছে অ্যাম্পেয়ার, কিউ এর হচ্ছে কুলম্ব, কিউ এর ইউনিট কুলম্ব। কুলম্ব সমান সমান তাহলে কি হয়ে গেল, আই এর ইউনিট অ্যাম্পেয়ার, আর টাইমের ইউনিট সেকেন্ড। ঠিক আছে, এবার কি অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনের ইউনিট কিভাবে বের করব, একটু আগেই বের করেছিলাম, লেন্থ পার টাইমের স্কোয়ার ফোর্স বের করতে গিয়ে। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, একই ব্যাপার। প্রেশারের কি, প্রেশারের জন্য ফোর্স, প্রেশার মানে কি, ফোর্স বাই এরিয়া। ফোর্সেরটা মুখস্থ রাখতে বলেছিলাম, নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বাই এরিয়া। এরিয়ার জন্য এরিয়া মানে কি, লেন্থের স্কোয়ার, তাহলে মিটারের স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার আর ফোর্সের ইউনিট নিউটন, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এটা হয়ে গেল কি প্রেশারের ইউনিট। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে আছে ডাইমেনশান আর ইউনিট। যে দুটো মানে একটার জন্য একটাই হয়, সেটা মানে ডাইমেনশান থেকে ইউনিট আর ইউনিট থেকে ডাইমেনশান বের করা যায়, সেটাই আমরা বলছি, সেটাই দেখব। তো কেজি মিটার পার মিটার স্কোয়ার এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে তোমার তার মাত্রাটা কি হবে, কেজি মানে নিশ্চয়ই মাস থেকে এসছে, তাহলে এখানে মাত্রাটা কি হবে, ক্যাপিটাল এম। পার মিটার স্কোয়ার এটা নিশ্চয়ই কার থেকে এসছে, লেন্থের স্কোয়ার থেকে এসছে, তাই না? তাহলে এখানে কি হয়ে যাবে, পার এল টু দি পাওয়ার 2, মানে এম এল টু দি পাওয়ার -2। ঠিক আছে, কেজি পার মিটার স্কোয়ার যার ইউনিট, তার মাত্রা কি হয়ে যাবে, এম এল টু দি পাওয়ার -2। সেরকমই নিউটন পার মিটার স্কোয়ার যার ইউনিট, তার মাত্রা কি হবে, নিউটন মানে কি ফোর্স, ফোর্সের মাত্রা মুখস্থ রাখতে বলেছিলাম, এম এল টি টু দি পাওয়ার -2। মিটার স্কোয়ার কার ইউনিট,
লেন্থের, আর লেন্থের ডাইমেনশন পার এল। তাহলে কি হয়ে গেল, এম এল 0 t⁻⁻²। ঠিক আছে, এভাবেই ডাইমেনশনের সাথে ইউনিট আর ইউনিটের সাথে ডাইমেনশন রিলেটেড। এবার কি, ডাইমেনশনলেস কোয়ান্টিটিস বাট হ্যাজ ইউনিটস। এরকম আমাদের দুটা কোয়ান্টিটি আছে যাদের কোনো ডাইমেনশন নেই কিন্তু কি আছে, ইউনিট আছে। যেমন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে অ্যাঙ্গেলকে আমরা লিখতে পাচ্ছি s/r। ঠিক আছে, থিটা ইজ ইকুয়ালস টু s/r। এস মানে বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ, আর আর মানে কি, বৃত্তের রেডিয়াস। তাহলে s/r একটা কি হয়ে যাচ্ছে এখান থেকে, এদের মাত্রা ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এল। ঠিক আছে, তাহলে এটা মাত্রাহীন রাশি হয়ে যাচ্ছে। কিন্তু কোনকে তো আমরা মাপতে পারি 1 ডিগ্রি বা 1 রেডিয়ান, পাই রেডিয়ান, আমরা শুনেইছি যে কতটা কোণ আছে সেটা আমরা চাঁদা দিয়ে মাপতে পারি, তাই না? তাহলে এটা কি হয়ে গেল, ডাইমেনশনলেস বাট হ্যাজ ইউনিটস। এরকমই আরেকটা রাশি কি, ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। এটা কি হয়, এরিয়া বাই রেডিয়াসের স্কোয়ার। এরিয়ার ইউনিটও কি, লেন্থের স্কোয়ার, এরিয়া মানে এই জন্য l⁻², আর আর মানে কি, রেডিয়াস মানেও লেন্থ, তার স্কোয়ার মানে l⁻²। দুটা কেটে গেল, হয়ে গেল 1, ডাইমেনশনলেস। ঠিক আছে, কোণ আর ঘনকোণ এটা দুটাই আমাদের মাত্রাবিহীন রাশি, কিন্তু এদের একক আছে। ঘনকোণ মানে বোঝা যাচ্ছে তো, এই 3D ছবি এটা একটা, এই যে এই কোণটা উৎপন্ন হলো, এই যে পিসটা তরমুজের পিসের মতো এই যে কোণটা উৎপন্ন হলো, এটাকেই ঘনকোণ বলছে। ঠিক আছে, এরপরে দেখে নেওয়া যাক কি আছে। এরপরে আছে কি, সিগনিফিক্যান্ট ডিজিটস। সিগনিফিক্যান্ট ডিজিটস বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। আমরা কোনো কিছু থেকে কোনো যন্ত্র দ্বারা যখন যা খুশি আমরা মাপতে পারি, মেপে যেই জিনিসটা আমরা পাই, যেই সংখ্যাগুলো পাই, ঠিক আছে, যেই অঙ্কগুলো পাই, ধরো মেপে পেলাম 2.346 ঠিক আছে মিটার। এই যে আমরা মেপে এটা ডিরেক্ট পেলাম, তো এখানে কটা অঙ্ক আছে, 1 2 3 4 5, ঠিক আছে, এগুলোকেই আমরা বলবো তাৎপর্যপূর্ণ অঙ্ক বা সিগনিফিক্যান্ট ফিগার্স বা সিগনিফিক্যান্ট ডিজিটস। তো এদের মধ্যে কিছু নিয়ম আছে, কিছু কনফিউশন তৈরি হয়ে যায়, মানে কাকে কাকে আমরা কাউন্ট করব সিগনিফিক্যান্ট ফিগার হিসেবে, কাকে কাকে কাউন্ট করব না, সেইগুলোই আমরা এখন শিখব। তার আগে একটা জিনিস দেখে নিই, যে এই মেপে আমরা যতগুলো অক্ষর পাচ্ছি, যতগুলো অঙ্ক পাচ্ছি, তাদের মধ্যে লাস্ট যেটা সেটা হচ্ছে আনসার্টেইন হয় বা অনিশ্চিত, আর বাকিগুলো কি, বাকিগুলো সার্টেইন। এটা 0-র জায়গায় যদি তোমার 5 থাকতো, 1 থাকতো, 2 থাকতো, 9 থাকতো, যা খুশি তাই থাকুক না কেন, তাতে যায় আসে না। সবসময় লাস্টে যেটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে আনসার্টেইন, অনিশ্চিত, আর বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি সার্টেইন বা নিশ্চিত। তো সার্টেইন আর আনসার্টেইনের সঙ্গে তোমার সিগনিফিক্যান্টের সেরকম কোনো রিলেশন নেই, সিগনিফিক্যান্টটা আলাদা করে পড়তে হবে। তবু বলে রাখলাম এটা, যে লাস্টেরটাকে আমরা বলবো আনসার্টেইন আর বাকিগুলোকে সার্টেইন। এবার লাস্টেরটা কেন আনসার্টেইন সেটা একটু দেখে নিই আমরা, পরবর্তী স্লাইডে আছে। এই ধরো তুমি এই লেন্থটা মাপছো, ঠিক আছে, এটা তোমার স্কেল, নিচেরটা স্কেল, আর ওপরের লেন্থটা তোমার মাপতে হবে। এটা এমন একটা জায়গায় শেষ হয়েছে, এই দাগটা আর এই দাগটার মাঝামাঝি কোনো একটা জায়গায় এটা তোমার শেষ হয়েছে, ঠিক আছে। এই লেন্থটা কোথায় শেষ হয়েছে, এই দুটোর মাঝামাঝি কোনো একটা জায়গায়। তাহলে আমি কি লিখতে পারি, এটাকে 1.2 লিখতে পারি অথবা 1.3 লিখতে পারি। তো দুটার মধ্যে যে কোনোটাই লিখি না কেন, একটা কিন্তু ত্রুটি থেকেই যাচ্ছে। সেই জন্য লাস্টের যে ডিজিটটা হয়
সেই ডিজিটটা কি আনসার্টেইন হয়, সেই ডিজিটটা অনিশ্চিত, মানে নিশ্চিতভাবে বলতে পারি না যে এটাই ঠিক। ঠিক আছে, তো যাই হোক, নিশ্চিত অনিশ্চিত গেল। এবার তাৎপর্যপূর্ণ সংখ্যা কোনগুলো সেগুলো আমরা দেখব। এখানে কি বলছে যে কোনো একটা সংখ্যা যখন লেখা থাকবে, মেজারমেন্ট করে পাওয়া কোনো একটা সংখ্যা যখন তোমার লেখা থাকবে, সেখানে নন জিরো যখনই যত নাম্বার থাকুক যেখানেই থাকুক সেই সব হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট। মানে এখানে কটা সিগনিফিকেন্ট ডিজিট? 1 2 3 4 5, 5টা। ঠিক আছে, এবার কি বলছে? জিরো বিটুইন নন জিরোস। ধরো তোমার সংখ্যাটা আছে, এই মাঝখানে শূন্য চলে আসলো একটা। শূন্যটা যখন দুটা নন জিরোর মাঝখানে যখন থাকবে, ঠিক আছে, দশমিক যেখানে খুশি থাকুক না কেন, এখানে থাকুক বা এখানে থাকুক বা এখানে থাকুক, যেখানে খুশি থাকুক না কেন, দুটা নন জিরোর মাঝখানে যখনই জিরো আসবে, এই 2 আর 6-এর মাঝখানে দেখো দুটো জিরো আছে, তখন সেগুলো তাৎপর্যপূর্ণ বা সিগনিফিকেন্ট হবে। তাহলে এক্ষেত্রেও কত হয়ে যাবে? সিগনিফিকেন্ট ডিজিটের সংখ্যা 1 2 3 4 5টা। এটা বাদিকে আছে সেই জন্য আমরা ধরিনি, কিন্তু এই দুটো জিরো কি দুটো নন জিরো ডিজিটের মাঝখানে আছে, সেই জন্য এই দুটোকে আমরা ধরেছি। এবার কি বলেছে যে এক্সট্রিম রাইট জিরোস বা ট্রেলিং জিরোস আফটার ডেসিমেল, মানে ধরো 4.070 মিটার, এই যে লাস্টের যে জিরোটা থাকলো, এটাকে আমরা জিরো না লিখে 5 লিখে দিলাম, কনফিউশন হতে পারে। তো এই যে লাস্টের জিরোটা আছে, দশমিকের পরে ডান দিকে যত জিরো আছে সেটাকে আমরা কি বলবো? সিগনিফিকেন্ট বলবো। মানে এক্ষেত্রে সিগনিফিকেন্ট ডিজিট সংখ্যা কত হয়ে গেল? 1 2 3 4। কিন্তু বাদিকে আমার যত খুশি জিরো থাক না কেন সেগুলো আমার কাউন্ট হবে না। ঠিক আছে, তাহলে এখানেও 4টা সিগনিফিকেন্ট ডিজিট হয়ে গেল। এবার এক্সট্রিম রাইট জিরোস উইথআউট ডেসিমেল, যখন তোমার এটাই একটা মানে মনে রাখার মতো বিষয়, যে ধরো তোমার লিখলাম 1980 মিলিমিটার, এখানে কোনো দশমিক নেই। ঠিক আছে, কোনো দশমিক যদি না থাকে তখন ডান দিকেরটা ধরা যাবে না। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? নন জিরো, মানে নন জিরো যেখানেই দেখব, নন জিরো ডিজিট থাকলেই সেটা কাউন্ট করব। নন জিরোর মাঝখানে যদি জিরো থাকে সেটা কাউন্ট করব। যদি দশমিকের পরে ডান দিকে জিরো থাকে সেটাকে কাউন্ট করব, কিন্তু দশমিক যদি না থাকে তখন ডান দিকে জিরোটাকে কাউন্ট করব না। এটাই একটু স্টার্ট দিয়ে মনে রাখার মতো, দশমিক না থাকলে ডান দিকে জিরোটাকে কাউন্ট করব না। এবার কি বলেছে? জিরোস রাইট সাইড অফ ডেসিমেল অ্যান্ড বিফোর নন জিরো, এই 0.010, এক্ষেত্রে কি করবে তুমি? দশমিকের ডান দিকে তো এই জিরোটা আছে, এটাকে কি নেবে? না, এটাকেও নেওয়া যাবে না। যতক্ষণ না নন জিরো ডিজিট একটা পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি এই জিরোটা কাউন্ট করতে মানে ততক্ষণ পর্যন্ত কোনো জিরোকে কাউন্ট করতে পারবে না। তাহলে এখানে কত হয়ে গেল? ডান দিকে দশমিকের ডান দিকে জিরোর তো কোনো দাম নেই, সেটা হবেই না। আর এখানে কি বলেছে? যতক্ষণ না নন জিরো ডিজিট আসছে ততক্ষণ জিরোকে কাউন্ট করা যাবে না, তো এখান থেকে কাউন্ট শুরু করতে হবে। আর এর আগেরটাতেই আমরা কি দেখলাম? যে দশমিক থাকলে ডান দিকের জিরোটাকে কাউন্ট করতে হবে। তো এখানে সিগনিফিকেন্ট ডিজিট কত হয়ে গেল? 2। এবার কি? ইউনিট চেঞ্জ। ধরো আমি মাপলাম 1 সেন্টিমিটার হাইট, ঠিক আছে, তো তুমি বলে দিলে না, এটা হয়ে যাবে আমার 1/100, মানে 0.01 মিটার। তো এক্ষেত্রে তুমি দেখো, যদি ইউনিট চেঞ্জ করছো, মেপেছো তুমি 1 সেন্টিমিটার কিন্তু বলছো তুমি 1 মিটারে, সেই ক্ষেত্রে তোমার এরকম করে লিখলে চলবে না। সেই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ডিজিটটা যেরকম করে এখানে লেখা ছিল এখানেও সেরকম লিখতে হবে। আর এই
এই পয়েন্টের হিসাব মেলানোর জন্য 10⁻⁻ ব্যবহার করতে হবে, অর্থাৎ 1 × 10⁻⁻2 মিটার এইভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমার ধরো 1 কিলোমিটার এসছে মেপে, সেটাকে তুমি লিখে দিলে ধরো 1.2 কিলোমিটার এসছে, 1.2 কিলোমিটার, এটা তুমি মিটারে লিখে দিলে 120 মিটার, 1200 মিটার, এরকম করে তুমি লিখতে পারবে না। এটা যেরকম লেখা ছিল এদিকেও সেরকমই লিখবে, ঠিক। আর 10⁻⁻ দিয়ে ওই হিসাবটা মিলাতে হবে মিটার কিলোমিটারের। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। তো এবার আমরা কয়েকটা প্র্যাকটিস করে নিই, কয়েকটা সংখ্যা, যে সিগনিফিকেন্ট ডিজিট বলতে পারছি কি না, কত হচ্ছে। দেখো, একটা সংখ্যা লিখলাম 0 1 2 0 0 5 0, পয়েন্টটা দিয়ে দিলাম এখানে। আরেকটা সংখ্যা লিখছি, ছাড়ো 1 0 0 2 5 0 0, পয়েন্টটা দিয়ে দিলাম তোমার এখানে। ঠিক আছে, বা এখানে দিয়ে দিলাম। আরেকটা লিখলাম তোমার ধরো 0.00123। এবার আমরা প্রত্যেক ক্ষেত্রে সিগনিফিকেন্ট ডিজিট ক্যালকুলেট করব। এখানে কত, বাদিকের জিরোর কোনো দাম নেই, এখানে একটা কাউন্ট হবে নন জিরো ডিজিট, এখানেও নন জিরো ডিজিট কাউন্ট হবে দুটো। এখানে কি দুটো নন জিরোর মাঝখানে জিরোগুলো আছে, তাহলে এই দুটো জিরো কাউন্ট হবে, 3 4, এই 5টাও কাউন্ট হবে নন জিরো যেহেতু। তাহলে কত হয়ে গেল, 1 2 3 4 5, আর এটা কি দশমিক আছে, সেই জন্য ডান দিকে জিরোটাকে কাউন্ট করতে হবে, এটা রাইট। এবার এই দশমিকটাকে আমি মুছে দিলাম। এক্ষেত্রে কত হবে, 1 এটা কাউন্ট হবে, এই 2টাও কাউন্ট হবে, এই দুটা জিরো দুটা নন জিরো ডিজিটের মাঝে আছে, এই দুটাও কাউন্ট হবে, 4টে হয়ে গেল। তারপরে এই 5টাও কাউন্ট হবে নন জিরোর জন্য, কিন্তু এখানে কোনো দশমিকের গল্প নেই জন্য এটাও কাউন্ট হবে না, এটাও কাউন্ট হবে না। তাহলে এখানে কত হয়ে গেল, 1 2 3 4 5, আর আগেরটায় কত ছিল, 1 2 3 4 5 6। এটায় কত, বাদিকে জিরোর কোনো দাম নেই, এদিকে যতক্ষণ না পর্যন্ত নন জিরো ডিজিট আসছে ততক্ষণ কোনো জিরোর দাম নেই। আর এখানে কত হয়ে গেল, একটা দুটো তিনটে, আর এই দুটা নন জিরো ডিজিটের মাঝখানে জিরো আছে জন্য এটাকেও নেব, এই 4টে। ঠিক আছে, আর কোনো প্রবলেম হবে না আশা করি। এবার আমরা নেক্সট পেজে যাই। দেখো, রুল ফর অ্যারিথমেটিক অপারেশনস উইথ সিগনিফিকেন্ট ফিগার্স। তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে এই সিগনিফিকেন্ট ডিজিট কিভাবে এদের মানে ট্যাকেল করব সেগুলো আমরা এখন দেখব। তো কি বলেছে এখানে, গুণ আর ভাগের ক্ষেত্রে কি করতে হবে, যেই সংখ্যাগুলোর আমরা গুণ বা ভাগ করব তাদের মধ্যে যার সিগনিফিকেন্ট ডিজিট কম থাকবে, আমাদের গুণফলের সিগনিফিকেন্ট ডিজিট যেন সেটাই হয়। মানে ধরো এখানে এল সমান 2.3 মিটার, বি সমান 3 মিটার। এখন এল ইন্টু বি আমাদের বের করতে হবে, তাহলে কত হয়ে গেল, 3 3 9, 3 2 6, 6.9 মিটার স্কোয়ার। তো এটাকে আমরা কত লিখব, এখানে সিগনিফিকেন্ট ডিজিট দেখব কটা আছে, একটা দুটো, এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা আছে, একটা। তাহলে আমাদের অ্যান্সারে সিগনিফিকেন্ট ডিজিট কত রাখতে হবে, মিনিমামটা রাখতে হবে, মানে একটাই রাখতে হবে, অর্থাৎ এই 6 পর্যন্তই রাখতে হবে। কিন্তু যেহেতু এই 9টা 5-এর থেকে বড়, সেহেতু এটাকে 7 মিটার স্কোয়ার করতে হবে। ঠিক আছে, ভাগের ক্ষেত্রেও ঠিক একই রকম। ধরো এটা তোমার 7 ছিল, ঠিক আছে,
এবার তোমার L/B বের করতে হবে, L/B। তাহলে কত হচ্ছে, L/B করলে 3 নং 27 মানে 0.9। ঠিক আছে, তো এক্ষেত্রে সিগনিফিকেন্ট ডিজিট কত আছে, 1 2, এক্ষেত্রে 1। তাহলে আমাদের অ্যান্সারেও সিগনিফিকেন্ট ডিজিট একই রাখতে হবে। মানে এখানে তুমি একটা শূন্য দিয়ে দিলে, সিগনিফিকেন্ট ডিজিট দুটো করে দিলে, এরকম করলে হবে না, এই 0.9 লিখতে হবে তোমাকে। ঠিক আছে, আর যোগ আর বিয়োগের ক্ষেত্রে কি করতে হবে, দশমিকের পর যেখানে কম ঘর থাকবে সেই কম ঘরটাকেই আমাদের অ্যান্সারের মধ্যে রাখতে হবে। যেমন ধরো 2.324 প্লাস 2.12, তো তুমি এটাকে লিখে দেবে খুব সুন্দর করে, 4 2 2 4, 3 আর 1 4, 2 2 4, 4.444। কিন্তু না, এখানে দশমিকের পর 2 ঘর আছে, এখানেও দশমিকের পর 2 ঘর অবধি রাখতে হবে, এই 4টাকে ড্রপ করে দিতে হবে। ঠিক আছে, তো এটা যদি বিয়োগ হতো, বিয়োগের ক্ষেত্রেও একই রকম করে করতে হতো। তুমি এই 4টাকে সুন্দর করে 4 লিখে দিলে, 2 - 2 0, 3 - 1 2.0, এরকম লিখলে, এরকম করলে হবে না। দশমিকের পর এখানে 2 ঘর ছিল, এই 0টা কিন্তু ছিল না, হ্যাঁ 0টা ভুল করে লিখেছিলাম, এই 10 এরকম ছিল। এবার দশমিকের পর এখানে 2 ঘর আছে, অ্যান্সারেও আমার 2 ঘরই রাখতে হবে, তো এখান থেকেও 4টা ড্রপ করে দিতে হবে। ঠিক আছে, এবার কি, রাউন্ডিং অফ। তো এখানে আমরা একবার কি দেখেন, কি পড়লাম দেখে নিই। গুণ আর ভাগের ক্ষেত্রে যেখানে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট অ্যান্সারে, সেই লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট অবধি রাখতে হবে। আর যোগ আর বিয়োগের ক্ষেত্রে দশমিকের পর যেখানে কম ঘর ছিল, সেই কম ঘর অবধি রাখতে হবে। ঠিক আছে, এবার দেখে নিই কি, রাউন্ডিং অফ। রাউন্ডিং অফ দ্য আনসার্টেইন ডিজিটস। তো তোমার ধরো 5.543 বলে একটা সংখ্যা আছে, 5.546 বলে একটা সংখ্যা আছে। তো লাস্টের সংখ্যাটাকে আনসার্টেইন বলে, আমরা আগেই দেখলাম। এখন তোমাকে বলছে যে আনসার্টেইন সংখ্যাটাকে বাদ দিতে হবে, আনসার্টেইন ডিজিটটাকে বাদ দিয়ে দাও। তো এখানে তোমার 2 ঘর অবধি রাখতে হবে তাহলে, তাই না? দশমিকের পর 2 ঘর অবধি রাখলে 5.4। তো এখন আমরা দেখব এই যে সংখ্যাটা 5-এর থেকে ছোট না বড়। 5-এর থেকে যদি ছোট হয় তাহলে আমরা কিছুই যোগ করব না, এমনি এমনি লিখে দেব। আর 5-এর থেকে যদি বড় হয় তখন আমরা কি করব, 1 যোগ করব, আগের ডিজিটটার সঙ্গে 1 যোগ করে 5.55 লিখব। আর যদি এখানে 5.545ই থাকতো, তখন কি করব, তখন মেক ইট ইভেন, মনে রাখবে, মানে যেই রেজাল্টটা পাবো সেটা যেন ইভেন হয়। 5.54, 5টা বাদ দিয়ে দিলাম, 5.54 থাকলো, এটা ইভেনই আছে লাস্টের ডিজিটটা, সেই জন্য এটাকে কিছু করব না। কিন্তু এখানে তোমার যদি 5.535 থাকতো, তাহলে এই 5টাকে বাদ দিলে কি হয়ে যেত, 5.53। এটা কত হয়ে গেল, এটা কি হয়ে গেল, অড হয়ে গেল। অড রাখলে হবে না, তখন এখানে 1 যোগ করে এটাকে 4 করে দিতে হবে, মেক ইট ইভেন। ঠিক আছে, এবার দেখি এরপরে কি আছে। এরপরে আমাদের লাস্ট টপিক আজকের, এরর্স। এরর জিনিসটা কি? এরর মানে ভুল বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, এদেরকে আমরা ভাগ করছি সিস্টেমেটিক এরর, র্যান্ডম এরর আর লিস্ট কাউন্ট এরর হিসাবে। তো সিস্টেমেটিক এরর এগুলো কি ধরনের হতে পারে? এগুলো সিস্টেমের, মানে আমরা যে পরীক্ষাটা করব, তো পরীক্ষার মধ্যে আমাদের যেসব ভুল আমরা চেষ্টা করলে শুধরাতে পারবো, সেই সব ভুলকেই আমাদের বলা হয় সিস্টেমেটিক এরর। যেগুলোকে শুধরাতে পারবো না তাদের মধ্যেই আছে র্যান্ডম এরর আর লিস্ট কাউন্ট এরর। তো সিস্টেমেটিক এররের মধ্যে কি হয়, একটা হয় ইনস্ট্রুমেন্টাল এরর, যে তোমার যন্ত্রতেই কিছু গণ্ডগোল আছে। পার্সোনাল এরর, তুমি ভুলভাল এক্সপেরিমেন্ট করছো, ওই প্যারালালেক্স বলে একটা তোমার ত্রুটি হয়, সেই ত্রুটিটা করছো, মানে তোমার কোনো একটা জিনিস ওপর থেকে না দেখে, লম্বভাবে না দেখে
তুমি সাইড থেকে দেখছো চোখ দিয়ে, সাইড থেকে দেখছো, সাইড থেকে দেখলে কখনো কখনো এই মাপটা ভুল চলে আসে। আর এরকম সোজাসুজি উপর থেকে যখন স্কেল দিয়ে তুমি দেখবে স্কেলটাকে, তখন ঠিক আসবে। তো সেটাও চলে আসলো প্যারালাল এক্সট্রা পার্সোনাল এররের মধ্যে। তারপর কি আছে, ইমপারফেকশন ইন এক্সপেরিমেন্টাল টেকনিক, মানে তোমার টেকনিকেই কিছু গন্ডগোল আছে এক্সপেরিমেন্টের, ঠিক আছে। আর র্যান্ডম এরর মানে কি, যে এররগুলোকে আমরা মানে যে এররগুলো কম বেশি করে হয়ে যায় ফ্লাকচুয়েশনের মাধ্যমে বিভিন্ন জিনিসের, যেগুলো আমাদের হাতে নেই। ধরো তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট করছো, টেম্পারেচার প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তুমি সেটাকে কিভাবে কন্ট্রোল করবে? কন্ট্রোলে নেই, সেই জন্য সেই এররটা থাকবেই। সেটা হয়ে গেল কি, র্যান্ডম এরর। এবার লিস্ট কাউন্ট এরর। লিস্ট কাউন্ট মানে কি, এই কথাটা তুমি যদি জানো তাহলেই তুমি বুঝে যাবে লিস্ট কাউন্ট এরর কী, কারণ এটা আমরা আগেই দেখলাম। লিস্ট কাউন্ট মানে কোনো একটা যন্ত্রের সবথেকে ছোট পরিমাপ করার ক্ষমতা, সেটাই তার লিস্ট কাউন্ট। যেমন তোমরা সেন্টিমিটার স্কেল দেখো, সেন্টিমিটার স্কেলের লিস্ট কাউন্ট কত হবে? তাহলে সবথেকে ছোট কত মাপতে পারে? 1 মিলিমিটার। এই যে ছোট দাগগুলো হয় সেগুলো কত? 1 মিলিমিটার করে। তো তার থেকে তো ছোট মাপতে পারবে না, 1 মিলিমিটারই মাপতে পারবে সবথেকে ছোট, সেটাই হয়ে যাচ্ছে তার লিস্ট কাউন্ট। তো এই লিস্ট কাউন্টের মধ্যে যে এররটা হয় লিস্ট কাউন্টের জন্য, মানে এই 1 মিলিমিটারের মাঝামাঝি কোথাও যদি তোমার দাগটা শেষ হয়ে যায়, তখন তো একটা এরর হয়েই যাবে, সেটা হয়ে যাবে তোমার লিস্ট কাউন্ট এরর, ঠিক আছে। এবার কি, আমরা এটা অত ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট এইবার যেটা পড়বো সেটা হচ্ছে এররকে আমরা কিভাবে মাপতে পারি। এররকে আমরা 3 ভাবে মাপতে পারি, একটা অ্যাবসলিউট এরর, একটা রিলেটিভ এরর, আর লাস্টেরটা পার্সেন্টেজ এরর। অ্যাবসলিউট এরর কি? অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। তুমি জানো জি এর মান কত? জি এর মান 9.8 তুমি জানো, কিন্তু তোমার এক্সপেরিমেন্ট করে কত আসলো? ধরো এক্সপেরিমেন্ট করে আসলো তোমার 9.6, তাহলে অ্যাবসলিউট এরর কত হয়ে যাবে? 9.8 মাইনাস 9.6 মানে 0.2। রিলেটিভ এরর মানে কি? অ্যাবসলিউট এরর বাই মেজার্ড ভ্যালু, ঠিক আছে। তাহলে তোমার কি হয়ে যাবে? রিলেটিভ এরর এই ক্ষেত্রে 0.2 বাই মেপে কত পেয়েছিলে? 9.6। আর পার্সেন্টেজ এরর খুব সোজা, রিলেটিভ এররের সঙ্গে 100 গুণ করে দাও, পার্সেন্ট লিখে দাও, সেটাই হয়ে যাবে পার্সেন্টেজ এরর। তাহলে এখানে এরর পার্সেন্টেজ কত হয়ে গেল? 50/24%। যত হচ্ছে 50/24, মানে এখানে 12/25, মানে 2%-এর থেকে একটু বেশি এরর হচ্ছে, তাই না? তাই 2% এরর হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে অ্যাবসলিউট এরর কি? যে কোনো একটা মান যেটা আমার জানা আছে সেটা মাইনাস আমি যেটা এখন এক্সপেরিমেন্ট করে পেলাম সেটার যে পার্থক্য, সেটাই হচ্ছে আমাদের অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর বাই আমরা মেপে যেটা পেলাম 0.2/0.9, সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের রিলেটিভ এরর। আর এর সঙ্গে যখন আমরা 100% গুণ করছি তখনই সেটা হয়ে যাচ্ছে পার্সেন্টেজ এরর। এবার কি, এরর কম্বিনেশন। এরর কম্বিনেশন জিনিসটা কি? ধরো তোমার একটা রাশি এ সমান সমান বি প্লাস সি বা বি মাইনাস সি। এই ক্ষেত্রে এর এরর যদি তোমার ডেল এ হয়, তাহলে সেটা বি আর সি এর এররের সঙ্গে কিভাবে রিলেটেড? সেটা খুব সহজ, প্লাসভাবেই রিলেটেড, ডেল বি প্লাস ডেল সি, ঠিক আছে। এবার তোমার কোনো একটা রাশি এ সমান সমান ধরো বি ইন্টু সি, ঠিক আছে। যেমন ধরো এ মানে এরিয়া, বি মানে লেন্থ, আর সি মানে তোমার ব্রেথ। তাহলে এরিয়া সমান সমান লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে এরিয়ার তোমার এরর সমান সমান কি হয়ে যাবে? ব্রেথের এরর প্লাস কি লেন্থের এরর, মানে গুণ আর ভাগের ক্ষেত্রেও তোমার প্লাসই হবে। তাহলে এখানে যদি তোমার ভাগ থাকে কোনো কিছু, এ সমান সমান বি বাই সি হয়, সেখানেও এ এর এরর সমান বি এর এরর প্লাস সি এর এরর, ঠিক আছে। আর পাওয়ারে যদি কোনো কিছু থাকে এ সমান বি টু দি পাওয়ার এন,
তখন এ এর এরর সমান সমান এন ইন্টু বি এর এরর হয়ে যায়। ঠিক আছে, এগুলো একদম মুখস্থের জিনিস। প্লাস মাইনাস থাকলে এররও প্লাস মাইনাস হয়, গুণ বা ভাগের ক্ষেত্রে এরর সবসময় প্লাস হয়, আর পাওয়ারে কোনো কিছু থাকলে সেটা সামনে চলে আসে। এটার ওপর যদি একটা অঙ্ক করতে বলি এনসিইআরটির, তাহলে আমরা কিভাবে করব? এখানে কি দিয়েছে? z ইকুয়ালস টু a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 1/3 বাই c d টু দি পাওয়ার 3/2। এই ক্ষেত্রে z এর এরর বের করতে বলেছে। কিভাবে বের করব? ডেল z সমান উপরে যেটা আছে তার এরর, মানে a টু দি পাওয়ার 4 ইন্টু b টু দি পাওয়ার 1/3 এর এরর বাই মানে ভাগে যেটা আছে সেটা কি হয়ে যাবে? প্লাস c ইন্টু d টু দি পাওয়ার 3/2 এর এরর, তাই না? আবার কি ডেল a টু দি পাওয়ার 4 প্লাস ডেল, যেহেতু গুণ আছে, প্লাস ডেল b টু দি পাওয়ার 1/3 প্লাস ডেল c প্লাস ডেল d টু দি পাওয়ার 3/2। এবার পাওয়ারগুলো নামিয়ে দেব, তাহলে কি হয়ে যাবে? পাওয়ার নামলে 4 ডেল a প্লাস 1/3 ডেল b প্লাস ডেল c প্লাস 3/2 ডেল d। এটাই হয়ে গেল তোমার এরর ইন z। খুব সোজা। এরপরে আরেকটা অঙ্ক দেখো, এখানে কি বলেছে যে T1 সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, T2 সমান 50 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে T1 মাইনাস T2 এর টেম্পারেচার কি হবে? তাহলে T1 মাইনাস T2 কত? T2 মাইনাস T1 কত? 50 মাইনাস 20 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আর এররটা কি হবে? যোগ বা বিয়োগের ক্ষেত্রে এখানে আমাদের বিয়োগ আছে, কিন্তু এররটা কি হবে? এররটা আমাদের সবসময় যোগ হবে যোগ বা বিয়োগের ক্ষেত্রে। তাহলে 0.5 মিলে কত হয়ে গেল? 1 ডিগ্রি সেন্টিগ্রেড, প্লাস মাইনাস 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে মাইনাস আছে, কিন্তু তবু আমাদের এররটা কি করতে হলো? প্লাস করতে হলো। ঠিক আছে, এবার কি বলেছে? এবার একটা অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে লিস্ট কাউন্ট এরর থেকে। ঠিক আছে, তো লিস্ট কাউন্ট এররটা কি জিনিস? যে আমরা এখনই পড়লাম যে কোনো একটা জিনিস সব থেকে ছোট যেই জিনিসটা মাপতে পারে সেই এররটা আমাদের থেকেই যাবে। মানে এই যে এখানে দেখলাম 1.2 আর 1.3, এই যে এই জিনিসটাকে আমি হয় লিখবো 1.2 বা 1.3, কিন্তু এই দুটোই আমাদের ভুল হবে, কারণ এই দুটোর মাঝামাঝি কিছু একটা এই লেন্থটা রয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করব? মানে আমরা কি দেখতে পাচ্ছি? এই জিনিসটা, এই এররটা কতটা হতে পারে? এর লিস্ট কাউন্ট যতটা ততটা, মানে সব থেকে ক্ষুদ্র যতটা ঘর মাপতে পারে ততটাই হচ্ছে এর লিস্ট কাউন্ট এরর। ঠিক আছে, তো এই লিস্ট কাউন্ট এররের ওপর একটা অঙ্ক করব এখন আমরা এনসিইআরটির। এখানে কি বলে দিয়েছে? বলে দিয়েছে তোমার টি সমান 2 পাই √L/g। এখান থেকে এল এর মান দিয়েছে কত? 20.0 সেন্টিমিটার। তাহলে এর লিস্ট কাউন্ট কত? এর লিস্ট কাউন্ট হয়ে যাচ্ছে তোমার 0.1 সেন্টিমিটার, মানে দশমিকের পর এক ঘর মাপতে পারে। ঠিক আছে, তাহলে তোমার এটাই লিস্ট কাউন্ট এরর হয়ে যাবে, তাই না? এটাই ডেল এল হয়ে যাবে। যেহেতু এরর আলাদা করে বলে দেয়নি, তাহলে আমাদের এরর মানে কি? যন্ত্রটার লিস্ট কাউন্টের যে এরর, সেই এররটা। তো সেটা হয়ে যাবে কত? 0.1 সেন্টিমিটার, যেহেতু এখানে 20.0 দিয়েছে, মানে দশমিকের পর এক ঘর অবধি মাপতে পারে। ঠিক আছে, আর আরেকটা কি দিয়েছে তোমার?
যে 100 বার অসিলেশন করলে টাইম পিরিয়ড আসে 90 সেকেন্ড, মানে টাইম পিরিয়ড সমান সমান 90/100 সেকেন্ড সমান সমান 0.9 সেকেন্ড। এখানে পয়েন্টের পর এক ঘর থাকলেও তোমার 90 সেকেন্ড, এখানে কিন্তু মানে ওরা যন্ত্র থেকে মেপে পয়েন্টের পর কোনো শূন্য দেয়নি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তোমার লিস্ট কাউন্ট কত হয়ে যাচ্ছে, ডেলটি লিস্ট কাউন্ট বা লিস্ট কাউন্ট এরর হয়ে যাচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের ডেল এল হয়ে গেল 0.1 সেন্টিমিটার আর ডেলটি হয়ে গেল 1 সেকেন্ড। এবার আমাদের অঙ্কটা করতে হবে যে টি এর এরর কত। টি এর এরর সমান সমান T/4 সরি জি এর এরর কত, টি এর এরর তো এখানে দিয়েই দিয়েছে, টি এর এরর হচ্ছে 1 সেকেন্ড, T²/4 সমান সমান L/G। তাহলে জি সমান সমান কি হচ্ছে L/4 তাহলে এরর ইন জি সমান কি হয়ে যাচ্ছে, এরর ইন এল প্লাস 2 ইন্টু এরর ইন টাইম। আর 4 তো একটা সংখ্যা, এর কোনো এরর হয় না। এখানে 2টা এক স্টেপে করলাম, কিন্তু এই ভাগের জন্য প্লাস হলো আর এই 2টা পাওয়ারের ছিল জন্য পাওয়ারটা সামনে চলে আসলো। তো এবার আমাদের যদি রিলেটিভ এরর বের করতে বলে তাহলে ডেল জি বাই জি এটাই রিলেটিভ এরর, ডেল এল বাই এল এটাই রিলেটিভ এরর, ডেল টি বাই টি এটাই রিলেটিভ এরর। তাহলে কত হচ্ছে এখান থেকে, ডেল এল বাই এল সমান 0.1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 20 সেন্টিমিটার প্লাস 2 ইন্টু 1 সেকেন্ড বাই টাইম কত 0.9 সেকেন্ড, ঠিক আছে। তো এখানে আর জায়গা নেই, এটা যা হবে সেটাই হয়ে যাচ্ছে উত্তর। আচ্ছা করেই দিচ্ছি এগুলো মুছে নিয়ে। এটা আসছে কত, এটা হিসাব করে দেখা যাবে, আসবে 0.027। তাহলে পার্সেন্টেজ এরর কত আসলো, এটা ইন্টু 100%, তাই না। রিলেটিভ এরর ইন্টু 100% মানে পার্সেন্টেজ এরর, 0.027 ইন্টু 100% সমান কত হয়ে গেল, 2 ঘর চলে গেল, তাহলে 2.7% এরর। বা এটাকে আমরা যদি লাস্টের সংখ্যাটা যেহেতু 5-এর থেকে বড়, এটার বদলে আমরা কি লিখতে পারি 3%, ঠিক আছে। এবার আমাদের লাস্ট স্লাইডে চলে এসেছি, না লাস্টের আগের স্লাইডে চলে এসেছি, সেটা হচ্ছে এনসিইআরটিরই আরেকটা অঙ্ক, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে যে মেজার অফ দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ আ সিম্পল পেন্ডুলাম ইন সাকসেসিভ মেজারমেন্টস কত, 2.63 সেকেন্ড, 2.56 সেকেন্ড, 2.42 সেকেন্ড, 2.7 সেকেন্ড আর 2.80 সেকেন্ড। ক্যালকুলেট দ্য অ্যাবসলিউট এরার্স, রিলেটিভ এরর অ্যান্ড পার্সেন্টেজ এরর। তো এখানে তোমার কি দিয়েছে, কয়েকটা ডেটা দিয়েছে, ঠিক আছে। এখানে তোমার এক্স্যাক্ট কোনো ভ্যালু দেয়নি, কয়েকটা ডেটা দিয়েছে। তো এখানে তোমার লিস্ট কাউন্ট এরর ধরে করলে হবে না, এক্ষেত্রে তোমার অ্যাভারেজ যে ভ্যালু তার সঙ্গে যে ভ্যালুগুলোর তোমার ডিফারেন্স সেটাই হচ্ছে এরর, ঠিক আছে। এই ক্ষেত্রে এরর সমান সমান কি হয়ে যাবে এই অঙ্কতে, এরর সমান অ্যাভারেজ ভ্যালু মাইনাস ইচ ভ্যালু, ঠিক আছে। এটাই হয়ে যাবে এখানে এরর। তাহলে কি বলেছে, কোনো একটা পেন্ডুলাম মানে আগেই বললাম
এখানে কোনো একটা সিলিং থেকে ঝোলানো, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। এর যে টাইম পিরিয়ডগুলো কি বলেছে, একটা বলেছে 2.63, আরেকটা বলেছে 2.T2 সমান 2.56, T3 সমান 2.42, T4 সমান 2.71, T5 সমান 2.80। তাহলে এক্ষেত্রে তোমার এরর বের করতে হলে প্রথমে অ্যাভারেজ ভ্যালুটা বের করতে হবে। অ্যাভারেজ ভ্যালু কী হবে, টি অ্যাভারেজ সমান এদের যোগফল বাই 5। এদের যোগফল বাই 5 সমান কত আসবে, এদের যোগফল বাই 5 আসবে তোমার 2.62 সেকেন্ড। এগুলো যোগ করে যদি তুমি 5 দিয়ে ভাগ দাও তখন তোমার আসবে 2.62 সেকেন্ড। এবার তাহলে এরর কি হয়ে যাচ্ছে, ডেল T1 কি হয়ে যাচ্ছে, এরর মানে অ্যাভারেজ ভ্যালু মাইনাস ইচ ভ্যালু, মানে 2.62 মাইনাস 2.63 মানে মাইনাস 0.01। ঠিক আছে, এরকম করে, বা তুমি এটাকে উল্টোও লিখতে পারো, অ্যাভারেজটাকে পরেও লিখতে পারো, মাইনাস অ্যাভারেজ, এনসিআরটিতে পরে লেখা আছে, আমি তাই করছি। ঠিক আছে, তাহলে 2.63 মাইনাস 2.62 হলো। এবার ডেল T2 সমান কত হচ্ছে, 2.56 মাইনাস 2.62 সমান মাইনাস 0.06। এইভাবেই ডেল 3 তোমার কত আসবে, ডেল 3 আসবে মাইনাস 0.02। ডেল 4 কত আসবে, 0.09। ডেল 5 কত আসবে, ডেল T5 কত আসবে, ডেল T5 আসবে 0.18। এটা একটা বিশাল বড় অঙ্ক, এটা কোনোদিন আসবে না, তবু আছে জন্য আমি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। ঠিক আছে, তো এবার তোমার একটা অ্যাভারেজ ভ্যালু হলো, এবার অ্যাভারেজ ভ্যালুর সঙ্গে যে ডেভিয়েশনগুলো হলো সেগুলোই এরর বলছে। এবার তোমার এররদের যে গড়, সেই গড়টা তোমার নিতে হবে, যে এই যে এই সংখ্যাগুলো আসলো 0.01 মাইনাস 0.06 মাইনাস 0.02 প্লাস 0.09 অ্যান্ড 0.8, এগুলোকে তুমি যোগ করবে, যোগ করে 5 দিয়ে ভাগ করবে, ভাগ করে তোমার আসবে 0.11 সেকেন্ড। তাহলে এটা তোমাদের কি হয়ে গেল, এররের অ্যাভারেজ, আর এটা হয়ে গেল এমনি অ্যাভারেজ, মানে এটা তোমার ভ্যালু, এটা তোমার এরর। এবার কি করবে, এটা অ্যাবসলিউট এরর এটা হয়ে গেল। তো এবার পার্সেন্টেজ এরর বললে রিলেটিভ এরর ইন্টু 100%, মানে কত হচ্ছে 0.11 ডিভাইডেড বাই 2.62 ইন্টু 100%, মানে প্রায় 4%-এর মতো আসবে। ঠিক আছে, এভাবে করতে হবে। মানে তোমার যদি অনেকগুলো ডাটা দিয়ে দেয় তখন তোমার এরর মানে কি, ডাটার অ্যাভারেজের সঙ্গে প্রত্যেকটা ডাটার যে পার্থক্য সেগুলোই হচ্ছে তোমার এক একটা পরিমাপের এরর। এবার গড় এরর নিতে হবে আর গড় ভ্যালু নিতে হবে, এই দুটাকেই তোমার গড় এররটাকে এরর হিসেবে ব্যবহার করতে হবে আর গড় ভ্যালুটাকে তোমার মেজার্ড ভ্যালু হিসেবে ব্যবহার করতে হবে। তারপর তুমি রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর যেভাবে বের করা শিখিয়েছি আগে, একদম সেমভাবে করতে হবে, কিন্তু এত বড় অঙ্ক কখনোই আসবে না। ঠিক আছে, এবার আমাদের ক্লাস শেষ। এবার আমরা একটু সামারিটা দেখে নেব আমরা কি কি পড়লাম। ঠিক আছে, আমরা কি পড়লাম, কোয়ান্টিটি মানে কি ছিল, যা কিছু আমরা মাপতে পারি তাই কোয়ান্টিটি। এবার কোয়ান্টিটির থেকে দুটো জিনিস পড়লাম, একটা হচ্ছে ডাইমেনশন, একটা হচ্ছে ইউনিট। ডাইমেনশন কি, ডাইমেনশন মানে কোনো একটা সিম্বল যেগুলো দিয়ে আমরা কোয়ান্টিটিটাকে প্রকাশ করতে পারি। এটা সবসময় থার্ড ব্র্যাকেটে লেখা হয় আর বড় হাতের লেখা হয় ক্যাপিটাল অক্ষরে। এবার ডাইমেনশনাল অ্যানালাইসিসের মধ্যে আমরা কি দেখলাম, হোমোজিনিটি মানে সবসময় যোগ বা বিয়োগ সমমাত্রীয় রাশির মধ্যেই সম্ভব। যদি দুটো রাশির মাত্রা আলাদা হয়, 1 কেজি ডাল 1 লিটার জল, তখন তাদের মধ্যে যোগ বা বিয়োগ সম্ভব না। তারপর কি দেখলাম,
স্পেশাল ফাংশানের, যেমন সাইন কস, ত্রিকোণমিতিক ফাংশন, লগের ভেতরে যেটা থাকে, ঠিক আছে, আর এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ারের মাথায় যেটা থাকে, সেগুলোর সবসময় ডাইমেনশন লেস হয়। সেখান থেকে আমরা কিছু কিছু জিনিসের ডাইমেনশন বের করে দেখলাম। তারপর কি ডিপেন্ডেন্স অফ কোয়ান্টিটিস, মানে একটা কোয়ান্টিটির ওপর অন্য কোয়ান্টিটি কীভাবে ডিপেন্ডেন্ট, সেটাও আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিসের মাধ্যমে প্রতিষ্ঠা করলাম। তারপর ইকুয়েশন ভ্যালিডিটির ক্ষেত্রে কি দেখলাম যে কোনো একটা ইকুয়েশানে যদি তোমার ডাইমেনশান সেম না হয় তাহলে সেই ইকুয়েশানটা অবশ্যই ভুল, কিন্তু ডাইমেনশান যদি সেম হয় তাহলে ইকুয়েশানটা ঠিকও হতে পারে অথবা ভুলও হতে পারে। এবার ইউনিটে চলে আসি। ইউনিটের মধ্যে কি দেখলাম, ইউনিট জিনিসটা কি, একটা যা মাপছি তারই একটা ক্ষুদ্র অংশ, যেটা সবাই মিলে ঠিক করেছে, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, ঠিক আছে, সেই জিনিসটার তুলনায় ওই মূল জিনিসটা কত গুণ, ঠিক আছে। তো যার তুলনায় কত গুণ আমরা পরিমাপ করি সেটাকেই বলছে ইউনিট বা একক। একক কীরকম হতে পারে, একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ফান্ডামেন্টাল ইউনিটস আর ডিরাইভড কোয়ান্টিটিস ডিরাইভড ইউনিটস। ফান্ডামেন্টাল ইউনিট কত ধরনের হয়, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যত ধরনের তত ধরনের, মানে 7টা, ঠিক আছে। আর বাকি সব কোয়ান্টিটির যে একক, যেমন বেগের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, বেগের একক মিটার পার সেকেন্ড, অ্যাক্সেলারেশনের মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই সব হয়ে যাবে কি ডিরাইভড ইউনিটস। এবার কি ইউনিট সিস্টেম কি, সব কোয়ান্টিটির একটা করে ইউনিট মিলে যে ইউনিটের সেট তৈরি হয়, সেই ইউনিটের এক একটা সেটকেই এক একটা ইউনিট সিস্টেম বলা হয়। এগুলোর মধ্যে ফুট পাউন্ড সেকেন্ড বা এফপিএস ইউনিট সিস্টেম একটা, আরেকটা হচ্ছে এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড, আরেকটা হলো সিজিএস। আর এই এমকেএস যে সিস্টেম আছে তাকেই আমরা এসআই ইউনিট সিস্টেম বলে থাকি। এবার কি সিগনিফিক্যান্ট ডিজিটের মধ্যে আমরা কি দেখলাম, যে নন জিরো নাম্বার হলেই, নন জিরো ডিজিট হলেই সেটা সিগনিফিক্যান্ট। দুটা জিরো বিটুইন নন জিরোস, ঠিক আছে, সেই জিরোগুলোকেও আমাদের সিগনিফিক্যান্ট হিসাবে কাউন্ট করা হচ্ছে। মোস্ট রাইট সাইড জিরো অফ এনি ডেসিমাল পয়েন্ট, ঠিক আছে। সেই জিরোটা আমরা লিখছি, মানে সেই জিরোটা দশমিকের পর আমরা, জিরোর তো দাম নেই, দশমিকের পর জিরোর দাম নেই, তবুও আমরা দশমিকের পর জিরো লিখেছি, কারণ আমাদের নিশ্চয়ই মেশিন মাপতে পারে, মেপে এই জিরোটা পেয়েছে, ঠিক আছে, সেই জন্য সেই জিরোটাও সিগনিফিক্যান্ট। তারপরে কি দেখলাম, রাইট মোস্ট জিরো, যদি এটা স্টার মার্ক দিয়ে মনে রাখতে বলেছি, যদি তোমার ধরো 1980 লিখি, 1900 তারপরে আরেকটা শূন্য দিয়ে দিই, যত খুশি শূন্য দিয়ে দিই, যদি দশমিক না থাকে তখন এই শূন্যগুলোর কোনো দাম নেই। তারপর কি বলেছি, যে লেফট জিরোজ বিফোর অ্যান্ড আফটার ডেসিমেল, তোমার বা সাইডে যত খুশি জিরো দিয়ে দাও, ডান সাইডে যত খুশি জিরো দিয়ে দাও, যতক্ষণ না পর্যন্ত তোমার ডান সাইডে নন জিরো আসছে ততক্ষণ পর্যন্ত এরা সিগনিফিক্যান্ট নয়। আরেকটা কি ইউনিট চেঞ্জ, তোমার 1 মিটারকে যদি আমি 1 কিলোমিটার লিখতে যাই, 1 × 10⁻³ কিলোমিটারই লিখতে হবে, তোমার 0.001 কিলোমিটার লিখলে হবে না, ঠিক আছে। এবার আমরা দেখলাম কি রাউন্ডিং অফ কিভাবে করতে হয়, যে 5-এর থেকে বড় থাকলে 1 যোগ করতে হয় আগের ডিজিটের সঙ্গে, আর 5-এর থেকে ছোট থাকলে কিছু যোগ করতে হয় না। আর যদি 5ই থাকে তখন আগের ডিজিটটাকে দেখবো, আগের ডিজিটটাকে ইভেন করতে হবে। যদি শেষে 5 থাকে এবং আগে তোমার অড ডিজিট থাকে, ধরো 3, তাহলে আমাকে 5টা উঠিয়ে 3টাকে 4 করতে হবে। কিন্তু 5-এর আগে যদি তোমার ধরো 6 থাকে বা 2 থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে অলরেডি ইভেন আছেই 5-এর আগে, সেই জন্য আর ইভেন করতে হবে না, মানে 5টা উঠেই যাবে, 2টা 2 থাকবে, আর কিছু করতে হবে না। এবার কি অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, প্লাস মাইনাসের ক্ষেত্রে লিস্ট ডেসিমেল ভ্যালুটাকে প্রাধান্য দেওয়া হয়, আর গুণ ভাগের ক্ষেত্রে কি লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিটটাকে প্রাধান্য দেওয়া হয়। এরপর কি এরর দেখলাম, বিভিন্ন টাইপের সিস্টেমেটিক এরর্স যেগুলো আমাদের কন্ট্রোলে আছে, র্যান্ডম এরর যেগুলো কন্ট্রোলে নেই, আর কি লিস্ট কাউন্ট এরর। এররকে আমরা কীভাবে লিখতে পারি অঙ্কের ভাষায়, কিভাবে প্রকাশ করতে পারি, অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর অ্যান্ড পার্সেন্টেজ এরর। এবার আমরা এনসিআরটিটা একবার চোখ বুলিয়ে নেব, কিছু বাদ পড়েছে না পড়েনি, ঠিক আছে।
প্রথম লাইনটা কম্প্যারিজন বেসিক আরবিট্রারি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, এগুলো ইউনিটের সব কথা, এগুলো সব পড়া হয়ে গেছে। যে ইউনিটগুলো একটার সঙ্গে সব কোয়ান্টিটি একটা আরেকটার সঙ্গে ইন্টার রিলেটেড ওগুলোই বলেছে, আর কিছু নতুন বলেনি। এখানে কি বলেছে, সিজিএস, এফপিএস আর এমকেএস এর কথা বলেছে। আর এই এসআই ইউনিটের এসআইয়ের ফুল ফর্ম কি, সিস্টেমি ইন্টারন্যাশনালি, ঠিক আছে। আর এটাকে ব্যুরো ইন্টারন্যাশনাল ডিজ পয়েন্টস 8 মেজার্স দ্বারা স্বীকৃত, সেটা বলেছে। তারপর কি এখানে ফান্ডামেন্টাল ইউনিটগুলোকে লিখেছে আর তাদের ইউনিটগুলোকেও লিখে দিয়েছে, ঠিক আছে। ইউনিটের সিম্বলগুলোও দিয়ে দিয়েছে, এগুলো তোমাদের পড়তে হবে না, নিচে সেটা লিখে দিয়েছে। এখানে অ্যাঙ্গেল আর তোমার সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণের কথাটা বলেছে। সিগনিফিক্যান্ট ফিগারের সম্পর্কে এখানে যাবতীয় তথ্য দিয়েছে, যেগুলো আমরা ভালো করে দেখে নিলাম, ঠিক আছে। এই পেজেও তাই আছে, আর কিছু নেই নতুন। এই পেজে ওই রুলস অফ অ্যারিথমেটিক অপারেশনসের কথা বলেছে, গুণ ভাগ আর যোগ বিয়োগের ক্ষেত্রে কী করতে হয়, রাউন্ডিং অফের কথা বলেছে, মেক ইট ইভেন। তারপর কিছু অঙ্ক দিয়েছে, অঙ্কগুলো আমরা করেছি, সিগনিফিক্যান্ট ডিজিট দিয়ে অঙ্কগুলো সব করেছি। যেই অঙ্কটা করা হয়নি সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এই অঙ্কটা আমরা একটু দেখে নিই। ইচ সাইড অফ আ কিউব ইজ মেজার্ড টু বি এত 7.203 মিটার। হোয়াট আর দ্য টোটাল সারফেস এরিয়া অ্যান্ড দ্য ভলিউম অফ দ্য কিউব টু অ্যাপ্রোপ্রিয়েট সিগনিফিক্যান্ট ফিগার্স, মানে সিগনিফিক্যান্ট ফিগারের একটা অঙ্ক এখানে দিয়েছে। 6 কিউবের তোমার হচ্ছে এরিয়ার ফর্মুলা কি, 6 ইন্টু, ধরো কালারটা চেঞ্জ করে নিই, 6 ইন্টু বাহু স্কোয়ার, সেটাই করেছে। 6 ইন্টু বাহু স্কোয়ার এরকম একটা বড় সংখ্যা এসেছে, কিন্তু আমরা সিগনিফিক্যান্ট ডিজিট কতগুলো রাখবো, যতগুলো আমাদের লেন্থের মধ্যে ছিল, তাই না। লেন্থে কতগুলো ছিল, 1 2 3 4, তো এখানেও এতগুলো রাখা যাবে না, 4টা সিগনিফিক্যান্ট ডিজিট রাখতে হবে, 1 2 3 4। এখানে আয়তনের ক্ষেত্রেও সেম জিনিস করেছে একই রকমভাবে, নতুন কিচ্ছু নেই। বাট এররের কথা, রিলেটিভ এররের কথা বলেছে, এগুলো পড়েছি আগেই। ডাইমেনশন কি, ডাইমেনশনাল অ্যানালাইসিস কি, ওই সবই বলেছে, নতুন কিছু দেয়নি। এই অঙ্কটাও আমরা করেছি, ঠিক আছে। ব্যাস আমারই তো, আমাদের লেকচার এখানেই শেষ।